এই যে গ্যাস দু ধরনের, আমরা যারা ডোমেস্টিক ব্যবহার করি 14 কেজি, আর যারা কমার্শিয়াল ব্যবহার করে 19 কেজি। 19 কেজিটা মূলত সারা ভারতবর্ষে তার অ্যাভারেজ হচ্ছে মাত্র 6%, সেটা ব্যবহৃত হয়। অর্থাৎ 100টা গ্যাস সিলিন্ডার যদি সাপ্লাই হয়, 6টা কমার্শিয়াল আর 94টা হচ্ছে হোম ডেলিভারি, মানে যেটা বাড়ির মানুষ ব্যবহার করে। আপনি বলুন তো যে এই আমেরিকা ইরানের এই যুদ্ধের এই অবস্থায় ভারতবর্ষের সরকারের টনক 15 দিন বাদে নামলো এবং গতকাল প্রধানমন্ত্রী মিটিং করে বললেন যে কমার্শিয়াল সিলিন্ডার সমস্ত সাপ্লাই বন্ধ। তার মানে আঘাত করলো কিসে? পর্যটন দপ্তর আঘাত করবে কিসে? হোটেল ব্যবসা আঘাত করবে কিসে? তার মানে এই যে এর সাথে এত মানুষের কর্মসংস্থান জড়িত, আপনি সবাইকে অনিশ্চয়তার পথে ঠেলে দিলেন। এবার এই সব জায়গায় যারা চাকরি করে, কাজ করে, দৈনন্দিন জীবনে যারা আয় করে, তাদের আপনি একটা সমূহ বিপদের সামনে ঠেলে দিলেন। আপনি হোম ডেলিভারির ক্ষেত্রেও বলছেন 21 দিনেরটা 25 দিন হয়ে গেল। তার মানে এখনই যদি এই অবস্থা হয়, যুদ্ধটা যদি আর 1 মাস চলতে থাকে, তাহলে আপনার কোনো পরিকল্পনা ছিল না যে আপনি কিভাবে এটাকে করবেন? এখন বলছেন আমি হরমুজ প্রণালী কি করে আনা যায় আমরা তার ব্যবস্থা করছি। এটা তো আপনার অন্তত 1 মাস আগে করা উচিত ছিল, যেটা আপনি করেননি এবং ভারতবর্ষের মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ঘটনা। না না, এটা এটা এবং 7 টাকা দেখুন করে ডোমেস্টিক, তার আগে টাকাটা, তো 25 টাকা বাড়িয়ে দিয়েছিল। তাই তো, টাকাটা যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক। আমি তো বলছি তাই, কত মানুষকে ওরা কর্মসংস্থানহীন করলো এই সিদ্ধান্তের ফলে, সেটা আস্তে আস্তে ভারতবর্ষের মানুষ বুঝতে পারবে। এবং আপনি বুঝুন, শুধু দাম বাড়াচ্ছে এটা ফ্যাক্টর না, তার থেকেও বড় ফ্যাক্টর আপনি সাপ্লাই দিতে পারবেন কিনা, আপনার সেই ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা। তাহলে হয় প্রধানমন্ত্রী ব্যর্থ, পেট্রোলিয়াম মন্ত্রী ব্যর্থ, নইলে যে সমস্ত অয়েল কোম্পানিরা আছে তাদের ম্যানেজমেন্ট ব্যর্থ। কেউ না কেউ তো ব্যর্থ, যার জন্য অনিশ্চয়তার মুখে কারা? না ভারতবর্ষের সাধারণ মানুষ। পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী, আপনারা জানেন, যেই তার বিরুদ্ধে অভিযোগ, বিজেপি, ইডি, সিবিআই এইসব ভয় দেখালেন, তিনি সারেন্ডার করলেন, তিনি বিরোধী দলের নেতা হয়ে গেলেন। দুরাপ্পা, কতগুলো উদাহরণ দেব আপনাদের সামনে। আপনারা দেখুন, বিজেপি এমন একটি দল যেখানে আপনি যদি অপরাধ করে বিজেপিতে আশ্রয় নেন, তাহলে আপনাকে কোনো আর বড় উকিল ধরতে হবে না। ইডি, সিবিআই কে বিজেপি তাদের এমন তাবেদারি পরিণত করেছে যে তাদের এখন কাজ হচ্ছে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে কিভাবে বিজেপির দল ভারী করা যায় সেটা দেখা। আপনি কল্পনা করতে পারেন 2014 সালের পর থেকে বিভৎসভাবে সিবিআই এর কেস বেড়ে গেছে, যার 95% হচ্ছে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কিংবা বিরোধী দলের বিরুদ্ধে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে মাত্র 0.42% তার ফয়সালা হয়েছে। আপনারা দেখুন, আপনি হেমন্ত সোরেন বলুন, অরবিন্দ কেজরিওয়াল বলুন, দেখুন তারা প্রত্যেকে আলটিমেটলি নিঃশর্তভাবে ছাড়া পেয়েছে। অথচ নির্বাচনের আগে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে তাদের একটা ভয়ের পরিবেশ তৈরি করা শুরু হয়েছে। এই যে বাংলায় নির্বাচন, দেখবেন এই নির্বাচনকে কেন্দ্র করে ইডি, সিবিআই তাদের তৎপরতা কত গুণ বেড়ে যাবে। অর্থাৎ ইডি, সিবিআই, জ্ঞানেশ কুমার, যাই হোক আর কি, সমস্ত সরকারি যে প্রতিষ্ঠানগুলো ছিল, সম্মানজনক প্রতিষ্ঠানগুলো ছিল, সেই সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোকে, যাদের একটি সম্মান ছিল, সেই সম্মানকে ধূলিসাৎ করে একটা হিটলারি কায়দায় ভারতবর্ষ পরিচালনা করবার একটা প্রয়াস চলছে। জয়দেব খার জয়নিংটা হচ্ছে তার একটা নতুন সংকলন। অর্থাৎ যারা এতদিন কয়লা চোর এইসব বলে দুর্নীতি নিয়ে তোপ দাগছিল, আজকে সারা বাংলার মানুষ দেখতে পেল যে সবচেয়ে বড় কয়লা মাফিয়া, তাকে বিজেপি তার পার্মানেন্ট সদস্য পদ দিয়েছে। অথচ সারা ভারতবর্ষের মানুষ জানে এই কয়লা খনি নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় সরকারের দ্বারা। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সাহায্য না থাকলে কেউ কয়লা নিয়ে মাফিয়াগিরি করতে পারে না। এবং একজন মাফিয়া যখন বিজেপিতে জয়েন করে, তখন বুঝে নিতে হয় যে বিজেপির সাথে এই কয়লা মাফিয়াদের যোগাযোগ আছে। কোন ভালোবাসায় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কয়লা মাফিয়ার সাথে দাঁড়িয়ে গোপন মিটিং করছেন?
কোন গোপন আলোচনা হলো কয়লা মন্ত্রীর সাথে কয়লা মাফিয়ার? এগুলো তো বাংলার মানুষ জানতে চাইছে, বাংলার মানুষ জানতে চায়। আমি বিনীতভাবে এই কথাগুলো বাংলার মানুষকে বলে দিতে চাই। আপনারা কল্পনা করুন তো, যে উত্তরপ্রদেশে মন্ত্রী যিনি ধর্ষণ করলেন, তার বাবাকে পিটিয়ে মারা হলো, তার কাকিমাকে ট্রাক চাপা দেওয়া হলো, তার কোনো বিচার আজ অব্দি ভারতবর্ষের মানুষের সামনে নেই। আপনি কল্পনা করতে পারেন, একজন মন্ত্রী তিনি ট্রাক চাপা দিয়ে কৃষকদের মেরে ফেলে দিলেন, তার কোনো বিচার হলো না, তিনি এখনো মন্ত্রী পদে রয়ে গেছে। অর্থাৎ অমিত শাহ যখন এসে এখানে তৃণমূলের দুর্নীতির কথা বলেন, কিন্তু সারা বাংলার মানুষ দেখছে বিজেপি পার্টিটাই দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং যাদের গায়ে কাদা আছে তাদের কাদা নিয়ে তারা যখন বিজেপিতে যায় ওয়াশিং মেশিনে ধুয়ে, তাদের মতো স্বচ্ছ মানুষ সারা ভারতবর্ষে আর কাউকে বিজেপি দেখতে পায় না। আমার বিনীতভাবে এই কথাগুলো প্রাথমিকভাবে বলার দরকার ছিল। আমি সবিস্তারে আপনাদের বললাম যে ভারতীয় জনতা পার্টির নেতারা বাংলার কোনো নেতার বাড়ির টাকা পাওয়া গেলে সেটা দেখায়, আর কর্ণাটকে এক মন্ত্রীর ছেলের বাড়ি থেকে 8.12 কোটি টাকা পাওয়া গেল, সেই ব্যাপারে বিজেপির নেতারা কোনো শব্দ উচ্চারণ করে না। অর্থাৎ বাংলার মানুষের বিজেপিকে বুঝে নেওয়ার জন্য এটাও একটা প্রাথমিক কথা আমরা বললাম, কিন্তু বাংলার মানুষ দীর্ঘদিন ধরে দেখে আসছে কিভাবে বাংলার উপর অত্যাচার হচ্ছে। সেটা এনআরইজিএস এর টাকা বন্ধ করে হোক, ঘরের বাড়ি টাকা বন্ধ করে হোক, বাংলার মানুষদের সম্মান হানি করে হোক, এসআইআর এর লাইনে দাঁড় করিয়ে দেওয়া হোক, বাংলার গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার হরণ করার জন্য এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে তাদের ভোটাধিকার হরণ করার চেষ্টা করা হোক, কিংবা তৃণমূল সরকারকে কালিমা লিপ্ত করে তাদের ছোট করার চেষ্টা করা হোক, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের প্রতিনিধিত্ব করেন, বাংলার অস্মিতা নিয়ে গর্ব করেন, বাংলার সার্বভৌমত্ব নিয়ে গর্ব করেন, বাংলা যে সর্বধর্ম সমন্বয়ের মাটি যেটাকে নিয়ে গর্ব করেন, সেটাকে খর্ব করার চেষ্টা করেন। এটাই আমাদের পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী, আপনারা জানেন, যেই তার বিরুদ্ধে অভিযোগ বিজেপি, ইডি, সিবিআই এইসব ভয় দেখালেন, তিনি সারেন্ডার করলেন, তিনি বিরোধী দলের নেতা হয়ে গেলেন। দুরাপ্পা, কতগুলো উদাহরণ দেব আপনাদের সামনে। আপনারা দেখুন, বিজেপি এমন একটি দল যেখানে আপনি যদি অপরাধ করে বিজেপিতে আশ্রয় নেন, তাহলে আপনাকে কোনো আর বড় উকিল ধরতে হবে না। ইডি, সিবিআই কে বিজেপি তাদের এমন তাবেদারি পরিণত করেছে যে তাদের এখন কাজ হচ্ছে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে কিভাবে